দেখুন, এটা তো সম্পূর্ণ তাদের সেই এলাকার স্থানীয় ইকুয়েশনের ব্যাপার। যে বা যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছেন এবং তারপরে বিশ্বাসঘাতকতা করছেন, গদ্দারি করছেন, কেউ দিল্লিতে গিয়ে এমপি হিসেবে, কেউ এমএলএ হিসেবে বিধানসভায় গিয়ে, তো সাধারণ মানুষ এবং কর্মীরা, বিশেষভাবে দলের কর্মীরা এবং সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতা তারা নিতে পারছেন না। তো সেখানে এই যারা গদ্দার, যারা বিশ্বাসঘাতক, আমি সকলকে বলছি না, কয়েকজন একটু চাপে যেতে হয়েছে, কিছুদিন ওদিকে থাকতে হয়েছে, কিন্তু যারা একেবারে জেনেটিক গদ্দারি করেছে, তো তারা এই কর্মীরাই তো তাদের হয়ে ভোট করেছেন, তাদের হয়ে দেয়াল লিখেছেন, তাদের হয়ে ইলেকশন এজেন্ট ছিলেন, তাদের হয়ে কাউন্টিং এজেন্ট ছিলেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বিজেপি বিরোধী ভোটারদের ভোট পেয়ে জেনেছেন, মানুষ বিরক্ত, সেই কারণেই হয়তো তারা কোনো সমস্যার মধ্যে পড়েছেন। তো দেখুন, আমি একটা কথা বলি, যারা এই সেদিন মানে বিধায়ক যারা, অর্থাৎ বিধানসভা নির্বাচনটা তো হয়েছে এই 3 মাস হলো, তো 3 মাস আগেও যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ভোটে দাঁড়িয়েছেন, 3 মাস আগেও যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তৃণমূলের প্রতীকে তৃণমূলের ফান্ড থেকে টাকা নিয়ে ভোট করে জিতেছেন, তৃণমূল কর্মীদের পরিশ্রমে এবং আন্তরিকতায় জিতেছেন, তারা যদি এখন মমতা ব্যানার্জির বাইরে গিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে শুধু তৃণমূলের কর্মীরা যে ক্ষুব্ধ হচ্ছেন তা নয়, বিজেপির যারা কর্মী তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, বাট বিজেপি কর্মীরা দেখছেন এদের বিরুদ্ধেই তো আমাদের অভিযোগ ছিল, এদের বিরুদ্ধেই তো রাজনৈতিক লড়াই করেছি, এরা এখন আমাদের নেতা বা আমাদের কারুর সঙ্গে একটা ফিটিং ফাটাং সেটিং সাটাং করে তারা এসে ভালো বলে বসে পড়ছে, এটা বিজেপি কর্মীরা নিতে পারছেন না, সেই কারণেই তাদের অপমানিত হতে হচ্ছে। নির্লজ্জের মতো তবু সেই সব মঞ্চে ঘুরঘুর 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 এসব করতে যাচ্ছে। এই ধরনের অসম্মান তো এদের প্রাপ্য। তার কারণ হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা যে এদের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ, দুঃখিত তা নয়, সাধারণ বাংলার সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতাকে নিচ্ছেন না। আর যাদের কাছে ওরা ভালো সাজতে যাচ্ছেন বিজেপি, তাদের যারা পুরনো কর্মী, তাদের সঙ্গে আমাদের নীতি আদর্শগত লড়াই, বাট তারা তো লড়েছেন তৃণমূলের বিরুদ্ধে, এই নেতাগুলোর বিরুদ্ধে, এই নেতাগুলো তো ভোট করেছে বিজেপির বিরুদ্ধে। তা এখন যখন এরা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিজেপির কোলে উঠতে যাচ্ছে, বিজেপির ভালো সাজতে যাচ্ছে, বিজেপি নেতাদের সঙ্গে দাঁত বের করে ছবি তুলতে যাচ্ছে, তো তখন বিজেপির কর্মীরাই আপত্তি করছেন বা তাদের ক্ষোভটা বেরিয়ে আসছে। এটা তো ওনাদের প্রাপ্য, ওনাদের কাছে নানা রকম জিনিসপত্র আছে, শুধু আত্মসম্মান, এই সম্মানটা ওনারা আর পাবেন না, ওনাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে যে বিশ্বাসঘাতকরা এদিক ওদিক নেচে বেড়াবার চেষ্টা করছেন, তাদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। বাংলার মানুষ বিশ্বাসঘাতকদের সহ্য করতে পারছেন না, তৃণমূল কর্মীরা সহ্য করতে পারছেন না, এমনকি খাঁটি যারা বিজেপি কর্মী, যাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, তারাও সহ্য করতে পারছেন না। দেখুন, এই যে সাংসদরা যারা এনসিপিআই বলে গেছেন, অবিলম্বে এদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত। এই বিশ্বাসঘাতক, বেঈমান, নির্লজ্জ, গদ্দার এরা তৃণমূল থেকে জিতে গেছে, বিজেপির সঙ্গে বৈঠক করছে, ঘোরাঘুরি করছে, মাখামাখি করছে, ছবি তুলছে, মুখে বলছে এনসিপিআইতে, আর অ্যাকচুয়ালি লোকসভা টিভিতেও স্পিকার কিন্তু তাদের এনসিপিআইকে স্বীকৃতি দেননি, তাদের সেখানে লেখা থাকছে টিএমসি, অর্থাৎ আমাদের সাংসদ। তো তারা কোথায় আছেন এখন? কেন এখনো তাদের সাংসদ পদ খারিজ করা হচ্ছে না? কেন খারিজ করা হচ্ছে না? অবিলম্বে তাদের সাংসদ পদ খারিজ করা উচিত। এরা বিশ্বাসঘাতকতার রাজনীতির কুৎসিততম উদাহরণ রাখছেন, বিশ্বাসঘাতকতার রাজনীতির কুৎসিততম উদাহরণ রাখছেন। এরা তৃণমূল থেকে জিতেছেন, বিজেপি নেতাদের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, মুখে বলছেন এনসিপিআইতে জয়েন করেছেন, অথচ তাদের পরিচয় এখনো লোকসভায় টিএমসি। তো তাহলে তারা আছেন কেন? রাজ্যসভায় যারা নাকি বলছেন বিপ্লব করেছেন, তারা তো ইস্তফা দিয়েছেন, তা লোকসভার এরকম ঘুরঘুর করছেন কেন এদিক এ দোকানে ও দোকানে? ক্ষমতা থাকলে ইস্তফা দিয়ে জিতে আসুন না একবার মানুষের ভোটে।
এই 20 জনের লোকসভার যে সমস্ত ভোটার এবং নাগরিক আছেন তারা জেনে রাখুন, এরা বকলমে কিন্তু বিজেপিই করছে, বিজেপির দালালি করছে। বলছে এনসিপিআই আমরা এনডিএর শরিক। বিজেপি কত বড় একটা দেউলিয়া দল, যে দলটা কোনো স্বীকৃতি পায়নি। যাদের দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কেশপুর নিয়ে কি বলেছেন তার ব্যাপার, কিন্তু তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, নীতি নির্ধারক জায়গায় ছিলেন, তখনও কিন্তু এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এগুলিতে তার সাংগঠনিক গুরুত্ব ছিল অপরিসীম। তিনি কখনো মন্ত্রী ছিলেন, কখনো তিনি সাংসদ ছিলেন, কখনো তিনি দলের শীর্ষ নেতৃত্বের অন্যতম ছিলেন। আবার যদি আপনি নির্দিষ্টভাবে কেশপুর বলেন, তাহলে কেশপুরের বিধায়ক তো এখন ভালো তৃণমূল সেজে ওখানে রয়েছে। তাহলে এখন যদি মুখ্যমন্ত্রী বলেন এই 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 খারাপ হয়েছে, তো সেই খারাপের দায় এবং দায়িত্ব যাদের, তাদের মধ্যে প্রাক্তন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতাও যেমন রয়েছেন, তেমনি আবার সদ্য তৃণমূলের টিকিটে জেতা দীর্ঘদিনের আবার ভালো তৃণমূল হয়ে যাওয়া সেই বিধায়কও তো রয়েছেন। তাহলে কোথায় থুতু ফেলছেন? থুতু আকাশে ফেললে তো নিজের মুখে পড়বে। যে এই অনেককে ভোটার লিস্টের বাইরে ফেলে রাখা হয়েছে, এসআইআর বাইরে ফেলে রাখা হয়েছে, এখনও তারা তো ভোট দিতে পারলেন না। এখন এক এক ধরনের ফিগার বলা হচ্ছে, এতজন আবেদন করেছে, অতজন আবেদন করেছে। আরে ভাই, এত সময় লাগছে কেন? কিসের জন্য এত সময় লাগছে? অবিলম্বে এই নাম, খসড়া তালিকা এবং স্ট্যাটাসটা প্রকাশ করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং বৈধ ভোটারকে হয়রান করা যাবে না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে বিলম্ব এই তালিকায় রাখা যাবে না। আমি একটা পরিষ্কারভাবে কথা বলি, অভয়ার মৃত্যু ভয়ঙ্কর, আমরাও নিন্দা করেছি। 24 ঘন্টার মধ্যে মূল দোষীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরে ওনারাই বলেছিলেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছিলেন, সিবিআই তদন্ত করেছে। সিবিআই কাদের? সিবিআই তো কেন্দ্রের। তো সিবিআই সমস্ত দিক খতিয়ে দেখে এখনো পর্যন্ত যে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। তো এখন যদি বিজেপি তাদের যা রাজনৈতিক ন্যারেটিভ ছিল, সেই রাজনৈতিক ন্যারেটিভ দিয়ে যদি তারা কিছু দেখাবার চেষ্টা করে এবং তারা যাদের টার্গেট করছিল তাদেরকে যতক্ষণ না কোনো না কেসে ফাঁসানো হয়, ততক্ষণ নানা ফরম্যাটে পুলিশ থেকে সিবিআইতে গেল, সিবিআই থেকে আবার পুলিশে, আবার নতুন মামলাতে। সিবিআই কি করছিল? শুধু তাই নয়, 3টি কোর্ট গোটা জিনিসটা মনিটর করেছে। 1 ট্রায়াল কোর্ট, 2 মহামান্য হাইকোর্ট, 3 মহামান্য সুপ্রিম কোর্ট। সেখানে সব পক্ষের সবাই বসেছেন। আমরা অভয়ার মৃত্যু ভয়ঙ্কর, নিন্দা করছি, দোষীর কঠোরতম শাস্তি দাবি করি। 2, আমরা নিশ্চিতভাবে তার পরিবারের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখাই, কিন্তু তারা এতভাবে তারা বয়ান চেঞ্জ করেছেন যে তারা সেই জায়গাটায় দাঁড়িয়ে গোটা বিষয়টার প্রতি এটা পুরোটাই রাজনীতিতে চলে যাচ্ছে কিনা, বা রাজনৈতিক ন্যারেটিভ, আমার যার উপর বক্তব্য ছিল, আমার যাকে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে, আমার যার উপর রাগ ছিল, এমন একটা কিছু করবেন না। আমার বক্তব্য, যদি এই দাহ কার্য নিয়ে কোনো অন্যায় কিছু থাকে নিশ্চয়ই সিবিআই সেটা খোঁজ নিত। এমন কিছু করবেন না, এরপরে না বিপদে পড়া পরিবারকে পাড়া প্রতিবেশীরা সাহায্য করতে যেতে ভয় পাবে, এমন কিছু করবেন না। যে একটা পরিবারের মর্মান্তিক কিছু হয়েছে, সাধারণত কী হয়, আমরা ছুটে যাই, চলুন এটা তাড়াতাড়ি করা হোক, চলুন ওটা এই করা হোক, যেটা তদন্তের মতো হোক। কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী, জনপ্রতিনিধি, এরপরে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে না। আরে একের পর এক, এ তো একের পর এক নানা ধরনের অভিযোগ আসছে। রেখা পাত্র বিধায়ক, তিনি নাকি বাড়ি দখল করে রেখেছেন। কেশবানন্দ মহারাজ তিনি অভিযোগ করছেন বাড়ি ভাড়া দেননি, অথচ বাগান টাগান সব নিয়ে বিরাট ব্যাপার, সেটাকে দখল করে রেখেছেন রেখা পাত্র, বাড়ি ভাড়া দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী জনতার দরবারে গিয়ে হাজির হচ্ছেন। তো হচ্ছে কি? তা আপনারা যখন কোনো একটা অন্য কর্মসূচি দেখান,
কেন অমুক কর্মসূচি হয়েছে, অমুক জায়গায় ঘরের ভাড়া দেয়া হয়নি। তো এবার রেখা পাত্র যে ঘরের ভাড়া দেননি, আর সেটা যিনি বলছেন তিনিও একজন গেরুয়াধারী সন্ন্যাসী, কেশবানন্দ মহারাজ। তো এরা করছেটা কি? আবার উলুবেড়িয়ার ওদিকে দেখলাম যে বিজেপির এক রাষ্ট্রমন্ত্রীকে বিজেপি নেতারাই চ্যালেঞ্জ করছেন যে কুখ্যাত কন্ট্রাক্টরদের সঙ্গে কেন ঘুরছেন, কেন সঙ্গে থাকবে, কেন খেতে যাবেন তার সঙ্গে। এটা হচ্ছেটা কি? যে চারপাশে যা যা ঘটছে 2-3 মাসের মধ্যে, একদিকে ভয়ঙ্কর তোলাবাজি, অন্যদিকে সব খারাপ খারাপ অভিযোগ। তো এইগুলোর জন্য তো শ্রমিক ভট্টাচার্য থেকে অনেকে কড়া সতর্কবার্তা দিচ্ছেন, কিন্তু কে শোনে কার কথা? কারুর যদি সম্পত্তি পাওয়া যায়, যদি বৈধ হয় বৈধ, যদি অবৈধ হয় ল উইল টেক ইটস ওন কোর্স। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক মন্তব্য করবে না। যদি কেউ অবৈধ সম্পত্তির পাহাড় করে থাকে এবং সেটা যদি এজেন্সি প্রমাণ করে, সেটা সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার আইনজীবীরা বলবেন, আমি এখানে কোনো মন্তব্য করব না। দেখুন, 26,000 যে শিক্ষক, তাদের পরিবারগুলির উদ্বেগের কথা আমরা অনুভব করতে পারছি। এখন আন্দোলনের সময় অনেকে অনেক কথা বলেছিল যে আমরা ক্ষমতায় এলে আমাদের আনুন, আমরা এই সমস্যার এই সমাধান করব, ওএমআর সিট তার ভিত্তিতে, ওএমআর সিটের ভিত্তিতে আমরা এই করব, ওই করব, তাই করব। তো এখন তো তারা ক্ষমতায় আছেন, সে তো দেখতে দেখতে 2 মাস 3 মাসের গল্প হয়ে গেল। তো এখন যা কথা দিয়েছিলেন, তো কথাগুলো তো রাখতে হবে। 450 টাকার গ্যাস, পেট্রোল, ডিজেলের উপর থেকে সেস তুলে নেওয়া, কোনোটাই হয়নি। এখন এই 26,000 শিক্ষককে যা যা প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমরা এলে আপনাদের এই ব্যবস্থা করব, তো তারা তো এখন ক্ষমতায় এসছেন এবং সেই আশা নিয়ে এই শিক্ষক এবং তার পরিবাররাও হয়তো ভোট দিয়েছেন। তাহলে এখন তো তাদের কথা রাখা উচিত না। এটা তো কোনো কাজের কথা নয় যে বিজেপি কর্মীদের উপর, মানে বিজেপি যেখানে সন্ত্রাস করেছে, বিজেপি যেখানে আপত্তিকর কাজ করেছে, বিজেপি যেখানে তৃণমূল বা অন্য কংগ্রেস, অন্য মানে সিপিএম বা কংগ্রেস বা যারা আছে তাদের উপর অত্যাচার করেছে, তাদের মামলা তুলে নেওয়া হবে। মামলাগুলো তো মামলার মতো করে দেখা উচিত। আমি আবার বলি, এটা আইন এবং কোর্টের ব্যাপার, আমি আলাদা করে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা বারবার বলেছি যে এই ধরনের মামলাগুলির মেরিট নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ জানি না। বাট টাইমিং নিয়ে অবশ্যই কথা বলবো। যে হঠাৎ নির্বাচনী ফলের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, এই সময় হঠাৎ কোনো ব্যক্তিকে টার্গেট করে, সেটা বড় নেতা তিনি হতে পারেন, আবার পাড়ার তৃণমূল কর্মী বা নেতারা হতে পারেন, এই সময় যে মামলা মোকদ্দমা পুলিশি অভিযানের হিড়িক পড়ছে, এর টাইমিং বলে দিচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মেরিট নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমার ধারণা মহামান্য হাইকোর্টের বিচারপতি তিনিও এটা অনুভব করেছেন। তো বিজেপি ওখানে বন্ধ রাখছে, আর দিল্লিতে নিটের পর যেগুলো হয়েছিল তা বিজেপি বন্ধ রাখার কে? যেখানে পরীক্ষার্থী বা নতুন প্রজন্ম ছাত্ররা অনুভব করবেন যেখানটা কেলেঙ্কারি হয়েছে, তাদের ভবিষ্যতের ক্ষতি হয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রদের উপর। এইগুলো আমরা কেউ সমর্থন করি না, কিন্তু বিজেপির এ ব্যাপারে বলার কোনো অধিকার নেই। কারণ দিল্লিতেই আমরা দেখেছি কী কী কাণ্ড হয়েছে, এবং শুধু ছাত্র নয়, কৃষকদের উপর হয়েছে, মহিলা কুস্তিগীরদের উপর হয়েছে, পরে ছাত্রদের আন্দোলনের দমন পীড়ন কীভাবে হয়েছে। মানে সেই বিজেপি যেন বড় বড় কথা না বলতে আসে। না, আমরা যেটা যা যা কমিউনিকেট করার আমাদের তরফ থেকে, যা যা কর্তব্য পালন করার, যেটা অবজারভেশনে রাখার, সেটা আমরা রাখছি। অনভিপ্রেত যে ঘটনাগুলো, সেগুলোকে তো তৃণমূল কংগ্রেস সবসময়ই অনভিপ্রেত বলে। রাজ্যের শিল্পনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেটি ঘোষণা করেছিলেন, সেটি একটি মডেল শিল্পনীতি, এবং সেই শিল্পনীতিটাই পশ্চিমবঙ্গের পক্ষে আদর্শ শিল্পনীতি। যে কারণে বড় শিল্প থেকে, বহুজাতিক সংস্থা থেকে তারা এবং ক্ষুদ্র কুটির শিল্প পর্যন্ত সমস্ত ধরনের শিল্পপতিরা লগ্নি পশ্চিমবঙ্গে গত 5 বছরে বা এই সময়টায় ব্যাপকভাবে হয়েছে। একদিকে কৃষকরা সুরক্ষিত, অন্যদিকে শিল্পায়ন হচ্ছে। যে ভারসাম্যটা বামফ্রন্টের সময় চলে গেছিল, নষ্ট হয়েছিল, কৃষক, ক্ষেতমজুর, কৃষি জমি রক্ষা বিপন্ন হয়েছিল, সেটাকে প্রোটেক্ট করে তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যালেন্স শিল্পনীতি ঘোষণা করেছেন, সেটাই মডেল শিল্পনীতি। তার রেজাল্ট পুরোটাই পাওয়া যাচ্ছে, যেখানে গোটা দেশে শিল্পে রুগ্নতা, নরেন্দ্র মোদীর সরকার শিল্পে, অর্থনীতিতে মানুষের উপর চাপ পড়ছে ভরাডুবি,
সেখানে বিজেপি আবার কি শিল্পনীতি দেখাবে? দেখুন, আমি এই মৃত্যুটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু ছিল। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু এখন যাদের নির্দিষ্ট করে দেয়া হচ্ছে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাই একটা নাম দিয়ে দাও, এখন প্রকৃতই সেই ব্যক্তি জড়িত ছিল নাকি তৃণমূল কংগ্রেস বা অমুকের লোক বলে তাকে আগে অ্যারেস্টটা করে নেওয়া হচ্ছে, এইটা কিন্তু দেখার বিষয়। মনিটরিংয়ের ব্যবস্থা রাখা উচিত। মনিটরিংটা করা তো কেন্দ্রের দায়িত্ব। নিজেরা কেন্দ্রের দায়িত্ব অবহেলা করে বহু সংস্থা আছেন, সরকারও অনেক সময় বিদেশি ফান্ড নেয়, বেসরকারি সংস্থার কাছেও আন্তর্জাতিক সংস্থা থেকে ফান্ড আসতে পারে। তো সেগুলো যদি তাদের অনেক বন্ধু সংস্থাও বাইরের ফান্ড নেয়, তো এখন কথা হচ্ছে তাদের মনিটরিংয়ের ব্যবস্থা করা উচিত। মনিটরিংয়ের মেকানিজম তো কেন্দ্রের হাতে, তাদের রেসপন্সিবিলিটি। তারা যদি সেটা না করে ফান্ডটাই আসার ব্যবস্থা করে, এই ফান্ডের মাধ্যমে যা যা কাজ হয়, অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক এমপ্লয়মেন্ট হয়, যদি কোথাও মিসইউজের সম্ভাবনা থাকে তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো সমস্ত মেকানিজম আছে, করুক। আমাদের পরিষ্কার বক্তব্য, ডিলিমিটেশন ঠিক কতটা ডিলিমিটেশন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেটা ডিলিমিটেশনের বিষয়টা হচ্ছে যেভাবে যে পদ্ধতিতে সরকার ডিলিমিটেশনের বিল আনছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সর্বাত্মক বিরোধিতা করবে। কারণ ডিলিমিটেশন কখনো কখনো হয়তো প্রয়োজন পড়ে, কিন্তু যে পদ্ধতিতে এবং যে উদ্দেশ্যে এবারে ডিলিমিটেশনের খসড়া বলে একটা জিনিস চালু করা হচ্ছে, সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখানে গণশুনানি, সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি, বিরোধীদের মতামত নেওয়া হয়নি, জনপ্রতিনিধিদের ইনভলভ করা হয়নি, আগে সবটা করে ফেলা হয়েছে। এবার বলা হচ্ছে একটা অল্প সময় দিয়ে অমুক এই করুন। এভাবে হতে পারে না। যে পদ্ধতিতে ডিলিমিটেশনটা হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে ডিলিমিটেশনটা হয়েছে, বিস্তীর্ণ জায়গায় এমনভাবে ভাঙচুর হয়েছে, বহু এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। একজন এখানে থাকেন, তার বুথ কোথায়, ইলেকশনের যে মানচিত্রটা আছে সেটা অনেক জায়গায় ডিস্টার্ব হচ্ছেন। বহু এলাকা থেকে নাগরিকদের আমরা আপত্তি পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা এখনো অফিসিয়ালি জানি না যে ডিলিমিটেশনের যে খসড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, এটা সত্যি অফিসিয়ালি সরকার করছে নাকি এগুলো এমনি ঘুরে বেড়াচ্ছে। বিরোধী দল, সব রাজনৈতিক দল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা সামিল, সাধারণ মানুষ, কাউকে কোনো সুযোগ দেওয়া হয়নি এখনো পর্যন্ত শুনানিতে। আমরা তীব্র নিন্দা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে লাগাতার অপমান করে চলেছেন বিজেপির এক ব্যক্তি, এবং বিজেপির ভেতর থেকে তাকে কোনোভাবে প্রতিবাদ করা হচ্ছে না, নিন্দা করা হচ্ছে না, সেন্সার করা হচ্ছে না। বাংলার বুকে দাঁড়িয়ে, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে কুৎসিতভাবে আক্রমণ করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র 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 নিন্দা করছেন। আমরা এর বিরোধিতা করছি। বিজেপি অবিলম্বে তাদের লোকজনকে থামাক, সেন্সার করুক। বাংলার মাটিতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইভাবে লাগাম ছাড়া অপমান যারা করে যাচ্ছেন, এটা হতে পারে না। এটা ভালো 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 সিদ্ধান্ত। যারা প্রাক্তন বিধায়ক, যারা দীর্ঘদিন ধরে বিধানসভায় ছিলেন, এই মুহূর্তে তারা হয়তো বিধায়ক নন, তাদের যদি ভাতা বাড়ানো হয়, কারণ তাদের মধ্যে অনেকেই, মানে সবাই তো আর বিরাট অর্থকড়ি আছে এরকম ব্যাপার নয়, অনেকে রাজনীতিটার উপরই, সমাজসেবার উপরই দাঁড়িয়ে, সামাজিক কাজকর্মের উপর দাঁড়িয়ে ছিলেন। ফলে তাদের যদি বেতন, যদি পিএফ নিয়ে কারোর কিছু বলার থাকে বা সেখানে অনিয়মের থাকে, সেটা পিএফ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বলুন।